এটা আমি শুরু করব। আই এম রিডিং, লিসেন টু মি কেয়ারফুলি। দেখেন, এখানে একটা স্টোরির মতো দেওয়া রয়েছে। সুমন এবং সিরাজ, দুই বন্ধু, এদের একটা শৈশব স্মৃতিচারণ, সেটা এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজি থাকবে, আমাদেরকে এটা বাংলা করতে হবে। ইংলিশ থেকে আমাদেরকে কিন্তু এটা বাংলায় ট্রান্সলেট করতে হবে। আমরা এতদিন দেখেছি কি, আমি ভাত খাই, আই ইট রাইস, তারা কি আমগুলো খাচ্ছে, সে কি স্কুলে গিয়েছিল, বাংলা দেওয়া ছিল সেখান থেকে ইংরেজি করেছি না। এখন কিন্তু আমাদের ইংরেজি থেকে একটু বাংলা বলার অভ্যাস করতে হবে। আমরা একটি প্যাসেজ ইংরেজি রয়েছে, সেখান থেকে বাংলা করতে পারতেছি কিনা। ইংরেজি এবং বাংলা, ইংরেজি ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ একই মুদ্রার এপিঠ ওপিঠ। দেখবেন, বাংলায় টেন্স প্রধানত তিন প্রকার, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল বাংলায়। ইংরেজিতেও কিন্তু টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা জায়গায় দেখবেন অনেকটা মিল রয়েছে। তো আমরা সেই সূত্র ধরে এখন বাংলা থেকে ইংরেজি শিখেছি, কিন্তু ইংরেজি শিখে থেকে একটু বাংলা আমরা প্যাসেজ ট্রান্সলেশন অ্যানালাইসিস করা শিখবো। হ্যার ইউ ক্যান সি, সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। একটা সুন্দর একটা স্টোরি, কাহিনী, সবাই খুব ভালোভাবে শুনবেন। সুমন সন্ধ্যার নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। এটা ছিল একটা সুন্দর বিকেল বেলা। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড দ্য চার্মিং সিন। চার্মিং সিন, অর্থাৎ দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, অর্থাৎ যে সূর্যটা অস্ত যাচ্ছে বা বিকেল বেলা সূর্যের, মেড দ্য চার্মিং সিন, এই নদীর তীরে যখন সূর্য অস্ত যায়, দেখবেন এটা কিন্তু একটা চমৎকার দৃশ্য তৈরি করে। যারা আমরা এখান থেকে গ্রাম থেকে রয়েছি, বা যারা গ্রামের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এই ব্যাপারটা কিন্তু সবাই বুঝতে পারবেন যে নদীর তীরে যখন সূর্য অস্ত যায়, দেখবেন এখানে অনেকে একটু কল্পনাতে নিয়ে আসেন, সেই যে পিকচারটা আপনাদের চোখের সামনে খুব ভালোভাবেই কিন্তু সেই ধরনের একটা স্ট্রাকচার এখানে তুলে ধরা হচ্ছে। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। সূর্যের আলো নদীতে প্রতিফলিত হচ্ছে। ইজ বিং রিফ্লেক্টেড, দেখেন, আমাদেরকে ভয়েস খেয়াল করতে হবে। টেন্সের গঠন, প্রত্যেকটা বাক্য কোন টেন্স মেইনটেইন করে গঠন করা হয়েছে, বাক্যটা কোন প্রকার সেন্টেন্স। আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার, গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার। এইগুলাকে কিন্তু সেন্টেন্স অ্যানালাইসিস, এর ভিতরে অনেক কিছু শেখার রয়েছে এই বাক্যগুলো থেকে। আমরা তো এতদিন শিখেছি কি, বাংলা দেওয়া ছিল, দেখবেন এই যে জায়গাটা একটু খেয়াল করেন, এই যে ব্যাপারটা আপনাদেরকে এই শীটটা দিয়েছিলাম, ডে 3 এর একটা বিষয়, গত ক্লাসে আপনাদেরকে এটা করিয়েছিলাম। সে কি স্কুলে যাচ্ছিল, কোন টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ইন্টারোগেটিভ। রহিম কি বাজারে যাচ্ছিল, তুমি তখন কি করছিলে, তুমি কি নদীতে গোসল করেছিলে, তাহারা কি মাঠে খেলছিল। তো দেখছেন, আমাদের এখানে বাংলা দেওয়া আছে, আমাদেরকে কিন্তু ইংরেজি করতে হয়, আমাদের বাংলা থেকে ইংরেজি করতে হয়। কিন্তু এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এখন ইংরেজি থেকে বাংলা করতেছি। বিপরীত, দ্য ওয়াটার, দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। দেখবেন, এটা খেয়াল করে দেখবেন, সমুদ্রের তীরে, কুয়াকাটা, কক্সবাজার সমুদ্র সৈকতে যারা গিয়েছেন, তারা এই বিষয়টা হয়তো বুঝতে পারবেন, বা নদীর পাশে যদি কারো বাড়ি থেকে থাকে, এখানে এই দৃশ্যটার সঙ্গে তারা খুব পরিচিত। দ্য রিভার ওয়াটার, নদীর পানি, ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, অর্থাৎ নদীর ওই পশ্চিম দিকে যখন সূর্যটা অস্ত যাবে, বিকেল টাইমে বা সন্ধ্যার আগে, দেখবেন ওই সূর্যের যে কিরণ, ওইটা নদীর পানির উপরে যখন পড়ে, তখন ওইটাকে, ওই পানিগুলাকে কিন্তু অরেঞ্জ জুস মনে হয়। কমলা লেবুর যে রস, অরেঞ্জ জুস, ওই সূর্যের আলোটা নদীতে প্রতিফলিত হলে তখন ওই নদীর পানিকে মনে হয় এটা যেন একটা অরেঞ্জ জুস। সুমন ইজ লুকিং অ্যাট দ্য জুসি লুকিং ওয়াটার। ওই যে পানিটাকে জুসি ওয়াটার দেখাচ্ছে, সুমন ওইটার দিকে তাকাচ্ছে। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড। ফেল্ট, দেখেন, ফিল থেকে ফেল্ট, বাক্যগুলো কিন্তু খেয়াল করতে হবে, টেন্স আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকটা জায়গায়। আমি সব ব্যাচে একটি করে কথা বলি যে আপনাদেরকে আগে টেন্সটা ভালো করে শিখতে হবে। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আরো রয়েছে ভয়েস চেঞ্জ, কিন্তু এই টেন্সটা আমাদেরকে কেন শিখতে হবে? টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। আমার কথা সবাই ভালোভাবে শুনতে পারছেন? স্ক্রিন দেখতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। জি স্যার।
শারমিন আক্তার, নূপুর ভট্টাচারিয়া, সবাই একটু হ্যাঁ স্যার। বলবেন। নুরি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, এনজয় দ্য ক্লাস। আজকে আমি একটু 30 মিনিট লেটে 10:30টায় নিতাম, কিন্তু মাঝে 10টায় নিয়েছি। আজকে অন্য একটা ক্লাস ছিল তো এই জন্য। আর ঈদের পরে, রমজান মাসের পরে আমাদের টাইমগুলো আরো সবার সুবিধা মতো টাইমে যে যার ব্যাচে যেতে পারবেন, নো প্রবলেম। তো দেখেন, এটা একটু পড়তে থাকি। আপনাদেরকেও এটা পড়তে হবে, শুধু আমি পড়বো শুনলে হবে না। এই প্যাসেজগুলো আমি যেভাবে বাংলা করে দিচ্ছি আপনাদেরও কিন্তু বাংলা করতে হবে। একটা, বিশেষ করে নুরি, দেখেন আপনি ভর্তি হয়েছিলেন, বলছেন যে স্যার আমি কিন্তু বাংলা মিনিং করতে পারি না, বা ইংলিশ থাকলে বাংলা করতে পারি না, সেন্টেন্স সাজাইতে পারি না। এখানে প্রত্যেকেরই এই সমস্যা, শুধু আপনার নাম উল্লেখ করব না, আমরা সবাই কিন্তু এই সমস্যায় ভুগতেছি। তো আমাদেরকে কি করতে হবে? একটা বাক্য প্রথমে আইডেন্টিফাই করতে হবে, বাক্যটা কোন টেন্স। আপনি মনে করলেন যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সো পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী আপনি অবশ্যই জানেন। সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এইভাবে আপনাকে আগে টেন্সটা, আমি প্রত্যেকটা ক্লাসে বলি, এখনো বলবো, খুব ভালোভাবে আগে টেন্স শিখতে হবে। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, সুমন ইজ লুকিং এট দ্য, আচ্ছা তারপর কি, হি ফেল্ট পিস, সে শান্তি অনুভব করলো, কে? সুমন। ইনসাইড মাইন্ড, অর্থাৎ মনের ভিতরে। সিরাজ হ্যাজ কাম টু, সুমন। দেখেন এই প্যাসেজটা একটা ব্যাজে একটু আগে পড়িয়েছি, এখান থেকে কিন্তু আপনাদের এটা পড়াচ্ছি। এইটা আপনাদের পড়ে বাংলা মিনিং করার চেষ্টা করতে হবে, ইংরেজি থেকে বাংলা করতে হবে। আমরা শুধু বাংলা থেকে ইংরেজি না, ইংরেজি থেকে বাংলা করা শিখবো। এই প্যাসেজ অ্যানালাইসিস করলে ওই জায়গাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কি বলা হচ্ছে? হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস অ্যাগো। সুমনের বন্ধু হচ্ছে সিরাজ, সে কয়েক মিনিট আগে সুমনের পাশে এসেছে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের সব থেকে ভালো বন্ধু। নিউ, সরি, নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে নীরব ভাবে বা শান্তভাবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। সুমন ডিডন্ট নোটিস হিজ প্রেজেন্স, দেখেন প্রেজেন্ট না কিন্তু প্রেজেন্স, পার্টস অফ স্পিচ খুব ভালো করে খেয়াল করতে হবে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, অর্থাৎ সিরাজের এই যে উপস্থিতি, এইটা সুমন কিন্তু নোটিস করেনি, লক্ষ্য করেনি। সাডেনলি হি লুকড বিহাইন্ড, স সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, অর্থাৎ হঠাৎ সে দেখলো যে সিরাজ তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সুমন সেইড, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, সুমন বলল আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, হোয়াই আর ইউ সো লেট, তুমি এত দেরি করলা কেন? সিরাজ সেইড, আই কেম 5 মিনিটস এগো, সিরাজ সেইড, আই কেম, আমি এসেছিলাম, 5 মিনিটস এগো, 5 মিনিট আগে আমি এখানে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে লক্ষ্য করনি। কে বলছে এই কথাগুলো? সিরাজ বলছে। কাকে বলছে? সুমনকে কিন্তু এই কথাগুলো বলছে যে আমি এখানে বন্ধু 5 মিনিট আগে এসেছি, কিন্তু তুমি আমাকে লক্ষ্য করনি। সুমন said that I was very charmed to enjoy the beauty of the afternoon, আমি এই বিকেল বেলার সৌন্দর্য উপভোগ করে বিস্মিত হয়ে গিয়েছিলাম। I was charmed, very charmed. সিরাজ সেইড, হুম, সিরাজ কি বলল? তুমি বিস্মিত হয়ে গিয়েছিলে। আই হ্যাভ আন্ডারস্টুড। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকেল বেলার এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। দ্যাটস ওয়াই আই ডিড নট কল ইউ, এই কারণে আমি তোমাকে ডাকিনি। সুমন সেইড উইথ শাই, সিট বিহাইন্ড মি, সুমন খুব লাজুক ভাবে বলল আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড, দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের শেখার আছে, অনেক কিছু শিখতে পারি। এই যে বাক্যটা বললাম, সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড, সিরাজ, এই সিট না বলে এখানে স্যাট ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় দেখবেন, এখানে আমি একটি কথা উদাহরণ দিয়েছিলাম আপনাদের, এখানে ফরেন কান্ট্রি থেকে, অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন, আপনারা একটু বলেন তো, বহু বছর ধরে বিদেশে রয়েছেন, ইংরেজি শুনতেছেন, ভাষাগুলা ইংরেজদের ভিতরে বেড়ে উঠেছেন, তাদের সঙ্গে সব সময় চলাফেরা ওঠা বসা, তো ইংরেজি শিখতে শিখতে, ইংরেজি কথা শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু কখনো কি রাতের বেলায় ঘুমালে আপনি কি ইংরেজিতে স্বপ্ন দেখেন? আপনি কি কখনো ইংরেজিতে স্বপ্ন দেখেন? আমার মনে হয় না, ইংরেজিতে স্বপ্ন আপনি দেখেন না। কেননা আমরা বাঙালি, আমাদের রক্তের সঙ্গে কিন্তু বাংলা ভাষাটা মিশে রয়েছে। তো আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে আগে বাংলা ভাষাটা ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে। আপনাকে বলা হলো যে
এসএসসি পরীক্ষার্থী 2025 ব্যাচের আজকের এই বিদায় অনুষ্ঠানে আপনি ইংরেজিতে একটা বক্তব্য দেন। একজন হেড টিচার ইংলিশ টিচারকে বা অন্য টিচারদেরকে রিকোয়েস্ট করলো, তো আপনি যদি একজন ইংলিশ টিচার, কিন্তু আপনি যদি এই জায়গাটা কথা বলতে চান যে ছাত্রছাত্রীদের আজকে বিদায় অনুষ্ঠান, আপনি ইংরেজিতে একটা বক্তব্য দিবেন, প্রথমে কি করতে হবে? বক্তব্যটা দেখবেন আপনার মাথায় অটোমেটিকলি আগে আগে বাংলায় চলে আসতেছে। আপনি কি বলবেন এইটার ফুল মিনিং কিন্তু আপনার মাথায় আগে বাংলা ভাষাতে চলে আসে, আর ওইগুলোই কিন্তু আমরা ইংলিশে অনুবাদ করে দেই। তো আগে আমাদেরকে বাংলাটা বুঝতে হবে। আর বাংলা কি বুঝবো? বাংলায় আমরা টেন্স আইডেন্টিফাই করা বুঝবো, যে আমি কোন টেন্স ব্যবহার করে কথা বলবো। সো কাম টু দ্য পয়েন্ট, সিরাজ sat beside his friend সুমন and said that I came to village after 3 years. আমি 3 বছর পরে গ্রামে এসেছিলাম, বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ। কিন্তু আমি গ্রামের এই যে দিনগুলো আমি কাটিয়েছিলাম, এইগুলো আমি সারাক্ষণ মনে করতাম। এই দিনগুলো আমি সারাক্ষণ মনে করতাম। সুমন said nothing, সুমন কিছু বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট of the afternoon sun remind his memories with the সন্ধ্যা রিভার। এই সুমনের বাড়ি কিন্তু সন্ধ্যা নদীর তীরে। এ ছোটবেলা থেকে বেড়ে উঠেছে এই নদীর সঙ্গে, নদীর সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে। নদীতে স্নান করে গোসল করেছে, নদীর সঙ্গে তার অনেক স্মৃতি বিজড়িত। সেই কথাটি এখানে বলছে যে দ্য মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। সিরাজ সেইড, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ? তুমি কতদিন পরে গ্রামে এসেছিলে? 10 ইয়ার্স। সিরাজ বলল, কত বছর পরে এসেছিলে? সুমন বলল, আমি 10 বছর পরে আমার নিজ গ্রামে এসেছিলাম। আই নেভার থট দ্যাট, আই নেভার থট দ্যাট, আই নেভার থট দ্যাট, জাস্ট ওয়েট এ মিনিট। তো দেখেন আমি কোন জায়গাটাতে ছিলাম। বলছে সিরাজ সেইড আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম। এই বাক্যটা আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে ডিড থাকলে ডিডের পরে যে ভার্বটি থাকে, এই যে হাউ মেনি ডেজ ডিড ইউ কাম, এখানে কিন্তু ভার্বের ভি ওয়ান ফর্ম হবে। এখানে কোন ফর্ম হবে? ভি ওয়ান ফর্ম হবে। অর্থাৎ ডিড বসলে পরবর্তীতে যে ভার্বটি থাকে এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে ফিরে আসে। এটা মনে রাখবেন, আমরা এই জায়গাটাতে অনেকে ভুল করে বসি। তো বলছে 10 ইয়ার্স আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন। বলছে যে আই নেভার থট দ্যাট, আমি কখনো ভাবিনি দেয়ার উড বি এ মিটিং উইথ ইউ, তোমার সঙ্গে আমার দেখা হবে। এই দুই বন্ধু কিন্তু যে কারোর সঙ্গে দেখা করতে পারবে এটা কিন্তু কখনো ভাবিনি। আফটার কামিং দ্য ভিলেজ, গ্রামে আসার পরে, আই হার্ড ইউ কেম টু ভিলেজ, আমি গ্রামে আসার পর শুনলাম তুমিও গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নেফিউ, আমি তোমার ভাগনার কাছ থেকে তোমার নাম্বারটা সংগ্রহ করেছিলাম। 3 years ago I came to village in winter vacation. জাস্ট ওয়েট এ মিনিট, 1 মিনিট একটু সব অপেক্ষা করেন। ওকে, দেখেন একটু সমস্যা হচ্ছে, প্লিজ সবাই পার্ডন মি। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই সুমন যখন গ্রামে আসলো তখন তার বন্ধুকে বলছে যে আই কালেক্টেড ইউর নাম্বার ফ্রম ইউর নেফিউ, আমি তোমার নাম্বারটা তোমার ভাগনার কাছ থেকে সংগ্রহ করেছিলাম। 3 ইয়ার্স এগো, 3 বছর পূর্বে, আই কেম টু ভিলেজ, আমি গ্রামে এসেছিলাম, ইন উইন্টার ভ্যাকেশন, শীতের ছুটিতে। দেন আই আস্কড ফর ইউর নাম্বার টু ইউর নেফিউ, তোমার ভাগনার কাছে আমি তোমার নাম্বারটা চেয়েছিলাম। দ্যাট টাইম, ওই সময়ে, হি ডিড নট নো ইউর নাম্বার,
আবারও দেখেন সেই স্ট্রাকচারটি এসেছে, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বললো? দ্যাট টাইম, ওই সময়ে, হি ডিড নট নো ইউর নাম্বার, সে তোমার নাম্বারটা জানতো না। বাট কিন্তু টুডে, আফটার কালেক্টিং ইউর নাম্বার আই কল্ড ইউ, আজ তোমার নাম্বারটা সংগ্রহ করে আমি তোমাকে কল দিয়েছিলাম। ফাইনালি, অবশেষে, উই মিট ইচ আদার 5 ইয়ার্স, 5 বছর পরে আমরা একে অন্যের সঙ্গে দেখা করতে পারলাম। ইয়েস, উই ডিড, সিরাজ সেইড উইথ আ স্মাইলিং ফেস, সে একটা হাসি মুখে বলল যে বন্ধু, অনেক দিন পর আমরা সাক্ষাৎ করতে পেরেছি। ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি খুব মোটা হয়ে গিয়েছো, তুমি খুব মুটিয়ে গেছো। কে বলছে? সিরাজ। সুমন সেইড ইউ টু, দেখেন ইংরেজির স্ট্রাকচার সেন্টেন্সের কত সুন্দরভাবে বলছে কি, যে সুমন সেইড ইউ টু, সিরাজ বলছে ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি খুব মোটা হয়ে গিয়েছিলে। সুমন বলছে, সুমন সেইড ইউ টু, বলছে বন্ধু আমি যেমন মুটিয়ে গেছি, ইউ টু মানে তুমিও কিন্তু মোটা হয়ে গেছো। ডিড ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস্ট টুগেদার, দেখছেন কত সুন্দর একটা স্ট্রাকচার। দেখেন কি বলা হচ্ছে, বলছে যে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, তোমার কি মনে আছে। এই যে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু এর ব্যবহার করতে হয়। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ এর ব্যবহারটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও চাইলে আপনারা দেখাবো। হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, গেট ভার্ব, লেট ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিস ভার্ব, দিস ভার্বস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল। হ্যাভ ভার্বের ব্যবহার ব্যাপক। এখানে দেখেন ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, এখানে হ্যাভ মানে কি আছে বা থাকা, তোমার কি মনে আছে দ্য চাইল্ডহুড ডেইজ দ্যাট উই পাস্ট টুগেদার, অর্থাৎ আমরা যে শৈশবের দিনগুলো একসঙ্গে খেলাধুলা করতাম, বেড়ে উঠেছিলাম, এটা কি তোমার মনে আছে? অফকোর্স, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আই শ্যাল নেভার ফরগেট, আমি ভুলবো না, দোজ ডেজ, ওই দিনগুলো আমি কখনো ভুলবো না। কে বলছে? সিরাজ। Nowadays, my mind always likes to go back to the childhood days. How interesting those days were. বলছে যে nowadays my mind always likes to go back. এখন কিন্তু আমার মন আবার সেই শৈশবে ফিরে যেতে চায়। এখন আমার মন আবার ওই শৈশবে ফিরে যেতে চায়। How interesting those days were. How interesting those days were. ওই সব দিনগুলো কেমন ছিল বলো তো? Do you have in mind the days? ওই দিনগুলোর কথা কি তোমার মনে আছে? উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল, যে সময়টা আমরা স্কুল থেকে পালিয়ে আসতাম। অর্থাৎ দেখবেন 6, 7 বা এই বয়সে ছেলেমেয়েরা কিন্তু স্কুল থেকে পালায়, আমরাও কিন্তু এটা করেছি এক সময়। তাই বলছে যে তোমার কি সেই স্কুল পালানোর দিনগুলোর কথা মনে পড়ে? ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, হ্যাঁ আমি ওই দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, যদি এটা সম্ভব হতো আমি ওই দিনগুলোতে আবার ফিরে যেতাম। নস্টালজিক, দেখবেন নস্টালজিয়া, আমরা কিন্তু স্মৃতি চর্বণ করতে ভালোবাসি। এখানে আমরা যারা ক্লাস করতেছি প্রত্যেকে এখানে দেখবেন, এই যে আমাদের মিজানুর রহমান সাহেব, উনি কিন্তু সুদূর সৌদি আরব থেকে আমাদের ক্লাসে যোগ দিয়েছেন, ক্লাস করছেন। তো আমরা যারা বিদেশে থাকি, আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতায় কিন্তু পড়েছি, ওখানে উনি একবার বলেছেন যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। দেখবেন এই যে কবিতাগুলো না, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা পড়ে দেখবেন, নিজের মাতৃভূমির কথা পৃথিবীর কেউ কখনো ভুলতে পারে না। আপনি আমেরিকায় থাকেন, আপনি কানাডায় থাকেন, অস্ট্রেলিয়ায় থাকেন, হংকং থাকেন, পৃথিবীর বহু দেশের ছেলে মেয়েরা কিন্তু আমার কাছে ক্লাস করতেছে, অনেক দেশের অনেক ছেলে মেয়ে পড়াই স্টুডেন্ট। তো আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনি কেমন আছেন ওখানে, তো সবাই একটা কথা বলে যে স্যার, টাকা পয়সা বা আমার সুখ আছে কিন্তু আমার শান্তি নাই, আমি রাত্রে যখন ঘুমাই মনে হয় যেন আমি বাংলাদেশে চলে গেছি। গতকালকেও একজন আমেরিকা থেকে বলছেন যে স্যার, এখানে অনেক উন্নত দেশ, স্বপ্নের দেশে আছি, বাট উই আর নট হ্যাপি হেয়ার, কিন্তু আমরা এখানে সুখী না। দেখবেন ওখানে মন প্রাণ খুলে কখনো আপনি বাংলায় কথা বলতে পারেন না, নিজের বাসার ভিতরে ছাড়া। তো সেই কথাটা এখানে বলছে, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি ওই দিনগুলো কখনোই ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, ওই দিনগুলোতে আমি আবার ফিরে যাব। উই ক্যান্ট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা কখনো অতীতে ফিরে যেতে পারি না। আমি কি ইচ্ছা করলে এখন সেই শিশুর মতো আচরণ করতে পারবো, তার পর্যায়ে যেতে পারবো? নো, ইটস কোয়াইট ইম্পসিবল।
উই অনলি ক্যান রিমেম্বার, আমরা কেবল স্মরণ করতে পারি, আমরা কেবল কি করতে পারি, স্মরণ করতে পারি, দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, অতীতের দিনগুলোর কথা আমরা কেবল স্মরণ করতে পারি। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড। বলছে প্রথম দিন, সিরাজ বলছে সুমন, প্রথম দিন আমরা যে এই জীবনের প্রথম যেদিন সন্ধ্যা রিভার, এই নদীটা পাড়ি দিয়ে সাঁতরে এই পার থেকে ওই পারে গিয়েছিলাম, তোমার কি এই স্মৃতিটা মনে আছে? ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, হ্যাঁ এখনো আমি ওই দিনটার কথা মনে করি। হোয়াইল উই রিচড দ্য মিড রিভার, দেখেন হোয়াইল উই রিচড, যখন আমরা পৌঁছেছিলাম, টেন্স গুলো খেয়াল করবেন কোন টেন্সে কথা বলা হচ্ছে। আপনাকে বলা হলো যে গত সপ্তাহে স্কুল থেকে আপনি পিকনিকে গিয়েছিলেন, স্টাডি ট্যুর, ষাট গম্বুজ মসজিদ বা সুন্দরবন বা যে কোনো একটা জায়গায়, হিস্টোরিক্যাল প্লেস। তো এইটার উপরে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন বা একটা আর্টিকেল লেখেন। তো এইটা আপনাকে প্রত্যেকটা বাক্য পাস্ট টেন্সে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ আপনি গত সপ্তাহে পিকনিকে গিয়েছিলেন, সেই সময়টা কিন্তু এখন আপনার কাছে অতীত হয়ে গিয়েছে। তো এই আর্টিকেলটা, এই প্যারাগ্রাফটা লিখতে গেলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা বাক্য কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। তো আমরা যদি পাস্ট টেন্সের ব্যবহার জানি, তাহলে আমরা সহজে আমার ওই বক্তব্যটা দিতে পারবো। আমি যদি বলি আগামীকাল আপনি কি করবেন, এইটার উপরে একটা প্যারাগ্রাফ লেখেন, এখানে আপনাকে ফিউচার টেন্স ব্যবহার করে লিখতে হবে। তো এখানে প্রত্যেকটা কথার মূল কথা হচ্ছে আমাকে টেন্সটা ভালো করে ধরতে হবে। কি বলছে? ফাইল উই রিস্ট, দেখেন এই ঘটনাটা প্রায় শেষের দিকে, আপনাদের আশা করি খুব ভালো লাগছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটে। যখন এখানে আমরা যারা ক্লাস করছি 50 ইয়ার্স বা 40 আপ, অনেকেই রয়েছেন এখানে 40-50 বছর বয়স। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার মনটাকে একটু টাইম মেশিনের মাধ্যমে ব্যাকে নিয়ে যান, 7-8 বছর 10 বছর বয়সের যে স্মৃতিগুলা, এইগুলো আমরা একটু চর্বণ করি, দেখি আমাদের কেমন লাগে। দেখবেন এই সুমনের মতো এগুলো মনে পড়বে। কি বলছে? হোয়াইল উই রিচড দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছিয়েছিলাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড, আমি খুব ভীত হয়েছিলাম, লুকিং এট দ্য ব্যাংক অফ দ্য রিভার। বলছে মাঝ নদীতে যখন পৌঁছালাম, দেখলাম সামনের যে তীর, তীরে যেখানে আমাকে যেতে হবে, ব্যাংক অফ দ্য রিভার, এইটা এখনো অনেক দূরে। আমরা দুই বন্ধু মনে করেছিলাম যে আমরা সাঁতরে এই পাড় থেকে ওই পাড়ে আমরা যেতে পারবো, কিন্তু মাঝ নদীতে গিয়ে দেখলাম যে আমি ভীত হয়ে গেলাম যে এখনো অনেক দূর সাঁতরাতে হবে, এটা তো আমার পক্ষে মনে হয় সম্ভব না। ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রসড দ্য রিভার। সিরাজ বলছে যে সুমন, তুমি যখন ফিরে আসতে চেয়েছিলে, বাট কিন্তু আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম, সংকল্পবদ্ধ হয়েছিলাম, টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রসড দ্য রিভার, আমরা নদীটা ওই প্রান্তে যাবই, সাঁতরাবো, পাড়ি দেব, এইটা ভেবেছিলাম এবং অবশেষে সেটা করেও ফেলেছিলাম। ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অর দ্য স্যান্ড উইথ ফিঙ্গার? দেখেন সুন্দর একটা স্মৃতি। ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো, সিটিং অন দ্য স্যান্ড, বালুতে বসিয়া বা বসে, উই রোট, আমরা লিখতাম, আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার। দেখবেন নদীতে যখন ভাটা হয়ে যায়, পানি শুকিয়ে যায়, ওই নদীর বালুর যে চর, ওইটা কিন্তু জেগে ওঠে এবং ওইটা কিন্তু নরম থাকে, প্যাডেড। এটা আমি কিন্তু 2018 সালে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়েছিলাম। তো ওইখানে ওই বালিতে কিন্তু আঙুল দিয়ে আমি আমার নাম লিখেছিলাম। এটাও, এরাও দুই বন্ধু তাই বলছে যে ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো, সিটিং অন দ্য স্যান্ড, বালুতে বসে, উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, আঙুল দিয়ে আমরা আমাদের নাম লিখতাম বালিতে। উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস। ডু উই হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি উই মেড এ বোট উইথ দ্য ব্যানানা ট্রিজ। বলছে আমরা যখন সাঁতরে ওই পার গেলাম, তখন আসার জন্য আমাদের শরীরে শক্তি সাহস ছিল না। তোমার কি এটা মনে আছে? উই মেড এ বোট, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম, এটা কোন টেন্স? উই মেড এ বোট। নূপুর, আপনি বলেন তো এটা কোন টেন্স? উই মেড এ বোট, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম। এই যে বাক্যটা দেখেন কালার করেছি। ক্যান ইউ হেয়ার মি প্লিজ, লেট মি নো দ্যাট। স্যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। না, এখানে পাঁচটা, আমি তাহলে কি শিখালাম এতদিন? উই মেড এ বোট, এখানে মেক থেকে
মেকের V2 NEC মেড, এখানে আপনি বলছেন স্যার পাস্ট কন্টিনিউয়াস, এখানে কি কোনো অজয়ের রয়েছে এবং তারপরে কি ভার্বের পরে না আইএনজি স্যার, ফর্ম মেক আছে? আছে স্যার, মেক। না, এখানে আমার কথাটা বোঝেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি বলেছেন, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, তারপর মূল ভার্বের পর হ্যাঁ। আইএনজি, তারপর অবজেক্ট। তো এখানে তো কোথাও ভার্বের পর আইএনজি নেই এবং এখানে তো ওয়াজ ওয়ার নেই। এখানে রয়েছে উই মেড এ বোর্ড। দেখেন আমি কিন্তু এই জন্যই আজকে এই ইসে মানে প্যাসেজ অ্যানালাইসিস আপনাদের শিখাচ্ছি। এগুলো পড়াতে কিন্তু অনেক না স্যার, কষ্ট হয়, অনেক কিছু জেনে বুঝে তারপরে এগুলো পড়াতে আসতে হয়। তো এই যে বিষয়টা আমি বারবার, না হলো 5 বার এই পড়ানো শুরু করেছি, তো 5 বার এই কথার ভিতরে আমার বলা বলা হয়ে গিয়েছে যে আপনাকে আগে টেন্স শিখতে হবে, টেন্স শিখতে হবে, 4-5 বার আমি বলে ফেলেছি। তো দেখেন এই যে টেন্সের জায়গাটা আমরা দুর্বল না, এই জায়গাটা আমাদেরকে স্যার সবল প্রেজেন্ট। করতে হবে। এটা পাস্ট স্যার প্রেজেন্ট। ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট, আপনি বলেছেন পাস্ট কন্টিনিউয়াস, আপনি কেন কন্টিনিউয়াস বলবেন? এটা তো আমি টেন্সের ক্লাস নিয়েছি। টেন্সটা খুব ভালো করে আবারও একটু বাসায় দেখবেন, আমার রেকর্ড ক্লাসগুলো রয়েছে, না পারলে আমাকে বলবেন, আবার রেকর্ড ক্লাস আমি দিব, PDF ফাইলগুলো দিব। আমি তো সবসময় আপনাদের জন্য নিবেদিত, কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা তো আদায় করে নিতে হবে। এখানে আপনি টেন্সটা যদি ভালো করে ধরতে পারেন, দেখবেন আপনি অনায়াসে কথা বলতে পারতেছেন। আমি 12টা টেন্স আমার কথা বলতে গেলে লাগে না। আমি কিন্তু সারা দিনের ভিতরে কখনো এই বাক্যটা বলা লাগে না যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পর রুগীটি মারা গেল। পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু অত সহজে ব্যবহৃত হয় না, ফিউচার পারফেক্ট টেন্স অত লাগে না। আমি আপনাদের দিকে বলেছিলাম না 7টি টেন্স ভালোভাবে শিখবেন। আমার এই কথাটা আপনারা যেদিন গুরুত্ব দিবেন সেই দিন আমার এই কষ্ট করে পড়ানোটা সার্থক হবে। টেন্সটা সবাই একটু ভালো করে শেখেন। এখানে তো আমি আরো সহজ করে দিয়েছি, 12টা টেন্স এমনি জেনে রাখেন, কিন্তু মেইনলি আপনাকে 7টা টেন্স জানতে হবে, প্রত্যেকটার ইনডেফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। আমার কথাটা মিলিয়ে নিবেন। যত কথা বলি এর 90 থেকে 95% সারাদিনে যত কথা বলি এই 7টি টেন্সের ভিতরে থাকবেই থাকবে। আর কিছু কথা রয়েছে যেগুলো বাদ বাকি, যে আর 5টি টেন্স ওইগুলো লাগে। তো 7টি টেন্স কি কি বলেছি মনে আছে তো? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। আরেকটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও কিন্তু স্পোকেন ইংলিশে খুব বেশি দরকার হয়। ও তো আমরা কি বললাম, পয়েন্টে চলে আসি, দেখেন উই মেড আ বোট, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম। এই যে উই মেড এ বোট, এই মেড কোথা থেকে এসেছে? মেক ভার্বের V2 ফর্ম মেড, মেক মেড হ্যাঁ। মেড। উই মেড এ বোট, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম উইথ ব্যানানা ট্রিজ, অর্থাৎ কলা গাছ দিয়ে। গ্রাম অঞ্চলে এটাকে কলার ভেলা বলা হয়, আমাদের দিকে এটা বলে। দেখবেন অনেকে যারা এখানে গ্রামে বেড়ে উঠেছেন, পুকুরে সাঁতার কেটেছেন, তারা কিন্তু এইগুলো জানে। তো এই যে কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করলাম, ওই নৌকায় কিন্তু ওই দুই বন্ধু পুনরায় আসার সময় তারা সাঁতরে নদী পার হয়নি, তারা কলার ওই কলা গাছ দিয়ে বানানো যে নৌকা, কলার ভেলা, ওইটাতে দিয়ে তারা পাড়ি দিয়েছিল। উই ক্রসড দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্য বোট, আমরা ফেরার যে জার্নিটা, নদীর ওই পার থেকে এই পারে আসার সময় ফিরতি যে জার্নি, ওই ফিরতি জার্নিতে আমরা ওই কলার ভেলায় করে, কলার গাছ দিয়ে তৈরি নৌকায় করে এসেছিলাম। উই ক্রসড, আবারও দেখেন পাস্ট ইনডেফিনিট, আমরা ক্রস করেছিলাম দ্য রিভার, পার হয়েছিলাম ওই নদীটা, অন আওয়ার রিটার্ন জার্নি, আমাদের ফেরত জার্নি, রাইডিং দ্যাট বোট, ওই বোটে চড়িয়া। ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনের একটা শ্রেষ্ঠ জার্নি। তো এই দেখেন দুই বন্ধুর ভিতরে একটা কথোপকথন, এই সুন্দর এই সুগন্ধা নদীর তীরে বেড়ে উঠেছে এই সুমন নামে একটা ছেলে, তারই বন্ধু সিরাজ। এরা কিন্তু দুই বন্ধু বিদেশে থাকে, দীর্ঘ 10 বছর পর এরা দেশে এসেছে। এসে দুই বন্ধু কিন্তু গ্রামের দুই প্রান্তে বাড়ি, ফোন নাম্বার জোগাড় করে এরা কিন্তু কথা বলে আবার একদিন ওই সন্ধ্যা নদীর তীরে বসে এই স্মৃতিচারণগুলো করছিল। তো দেখেন এই যে প্যাসেজটা আমি অ্যানালাইসিস করলাম, সেন্টেন্স গুলা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। যেমন ভোকাবুলারি শেখার আছে, তেমন টেন্স শেখার রয়েছে, সেন্টেন্স শেখার রয়েছে, গ্রামারের প্রত্যেকটা জায়গা কিন্তু। এই যে প্রথম যে লাইনটা, সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার, এই যে অফ, প্রেপোজিশনের ব্যবহার, কনজাংশনের ব্যবহার এখানে রয়েছে, দেখেন বাটের একটা ব্যবহার রয়েছে, একটা বড় সেন্টেন্সকে এখানে যুক্ত করেছি, কি জানি একটা সেন্টেন্স এখানে লিখেছি বাট দিয়ে। তো এই যে জায়গাগুলা, এগুলো কিন্তু আমাদেরকে ধরতে হবে, এগুলো বুঝতে হবে। আমি মাসের পর মাস পড়ে গেলাম, নিজের কোনো পরিবর্তন ঘটাতে পারলাম না, নো, ইটস দ্য নট রাইট ওয়ে। আপনাকে কি করতে হবে, আমি যেভাবে, এই যে দেখেন এই যে আজকে প্যাসেজটা আমি অ্যানালাইসিস করে দিলাম না, এই প্যাসেজটা কিন্তু এই নিচেই দেখেন আরো একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি কিছু বলবো না, জাস্ট ক্লাসে জয়েন করে বলবো যে
এক একজনকে নাম ধরে ডাকবো, আপনি 2-3 লাইন একটু পড়বেন ইংলিশে, সেইটা বাংলা করে আমাকে শোনাবেন। এটাতে কি হবে, আমরা বাংলা থেকে যেমন ইংরেজি বাক্য তৈরি করতেছি, ইংরেজি থেকেও কিন্তু আমরা বাংলা বাক্য তৈরি করতে পারবো। অর্থাৎ আপনি যখন আইএলটিএস দিবেন, এখান থেকে যারা আইএলটিএস দিতে যাচ্ছেন, নুরি আপনি একটু শোনেন, আইএলটিএস দিতে গেলে আপনাকে কিন্তু এখানে এই প্যাসেজগুলো অ্যানালাইসিস করে টিচারদের সামনে শোনাতে হয়। এটাও কিন্তু 5 মার্কস। আইএলটিএস এর সিলেবাসটা আপনাদের একসময় জানাবো। তো দেখেন, এই যে জায়গাগুলো শিখালাম না, এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখান থেকে আমি আগামী ক্লাসে আপনাদেরকে কথা বলার জন্য অনুরোধ করব। এতদিন দেখেন আমি এইটা শিখিয়েছিলাম, এই যে এই জায়গাটাতে ছিলাম। আজকে ডে 4 মনে হয় আমাদের। এটা কেউ একটু বলতে পারবেন? সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। এটা সব কিন্তু প্রায় পাস্ট পারফেক্ট টেন্স। এইখান থেকে একটু বলেন তো, সে ইংরেজি শিখবে না, এনিওয়ান ক্যান সে। She could not, she would not learn this. বলেন বলেন, এটা সবারই তো হচ্ছে, চেষ্টা করেন, হচ্ছে, কোনো সমস্যা নাই। সে ইংরেজি শিখবে না। হুম। He will not learn the English. দা দা Learning দেওয়া the যাবে না, হ্যাঁ। এখানে দেখেন, আপনি আগে নেগেটিভ বাদ দেন। আমি বলেছিলাম আমার এই সূত্রটা মনে রাখবেন। আমি একটা কথা বারবার বলি, হ্যাঁ, আমার এই যে কথাগুলো বারবার বলি না, এগুলো লিখে রাখবেন যে স্যার কেন এই কথাটা বারবার বলছে, শোনেন। স্যার sir, কেন, he এক learn the মিনিট, English. জাস্ট 1 মিনিট। স্যার কেন একটা কথা বারবার বলে, তো আমি যে কথাগুলো ঘন ঘন বলি, এই কথাগুলো একটু লিখে রাখবেন। আমি এখানে একটা কথা বলছি, আপনাদের আগেও কয়েকবার বলেছি, দেখেন যে কি লিখেছি বাক্যটা 15 নম্বরে, সে ইংরেজি শিখবে না। কি বললাম? সে ইংরেজি শিখবে না। এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু আগে আমাকে নেগেটিভ রয়েছে, আগে আমি নেগেটিভ করব না, এটাকে আমি আগে অ্যাফার্মেটিভ করি, দেখি পারে কিনা। সে ইংরেজি শিখবে, এটা করেন তো। হি উইল লার্ন ইংলিশ, হি উইল লার্ন ইংলিশ। এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব রয়েছে। তো আমি বলেছিলাম কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, ভালো করে শুনে নেন, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয়, তো ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসাতে হয়। নূপুর বলেন তো আমি কি বলেছি? কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, হুম, ভুলে গেলেন? কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ বা না বোধক করতে হয়, তাহলে ওই অক্সিলারি ভার্বের পরে নট বসাই দিলেই বাক্যটা নেগেটিভ হয়ে গেল। কেমন দেখেন, আমি একটু এখানে লিখে দেখাই। সে ইংরেজি শিখবে, এখানে বাক্যটা আছে সে ইংরেজি শিখবে না। সবাই দেখেন, আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। সে ইংরেজি শিখবে না, এখানে আমি নাটা বাদ দিলাম। তাহলে সে ইংরেজি শিখবে, এটার ইংরেজি কি? হি, he learn, না, হি learn, উইল, খেয়াল he করেন, will learn. হি উইল লার্ন ইংলিশ, হি উইল, এল ই এ আর এন, হি উইল লার্ন ইংলিশ, ENGLISH। হিয়ার ইউ ক্যান সি, এই বাক্যটাকে আমি আগে অ্যাফার্মেটিভ বা পজিটিভ বানিয়েছি। হি উইল লার্ন ইংলিশ, দেখেন একটু বড় করে দিলাম, সে ইংরেজি শিখবে। আচ্ছা, এই বাক্যে খুব ভালোভাবে দেখেন, এখানে উইল একটা ভার্ব আর লার্ন একটা ভার্ব। লার্ন হচ্ছে মেইন ভার্ব আর উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে আমি এই বিষয়গুলো দেখাই। ভার্বের এই জায়গাটা সবাই দেখবেন, এগুলো বারবার ভুল করবেন না, আমি অনেক দিন থেকেই দেখাচ্ছি, তারপরেও যদি ভুল হতে থাকে তখন খুব কষ্ট লাগে। তো বললাম কি, হি উইল লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে। আমার কথাটা হচ্ছে, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ করার প্রয়োজন পড়ে, যেমন এখানে সে ইংরেজি শিখবে না, এখানে অলরেডি সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ, এই বাক্যে অক্সিলারি ভার্ব উইল আছে না? তো এখানে যদি বাক্যটাকে এইভাবে নেগেটিভ করতে চাই, সে ইংরেজি শিখবে না, তখন হবে হি উইল নট। কি হবে? এই উইলের পরে, অক্সিলারি ভার্বের পরে শুধু একটা নট যোগ করতে হবে। আমাকে কি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন? এম আই ক্লিয়ার? Yes, sir. Yes, sir. সবাই মনে হয় একটু ঘুম এসে যাচ্ছে, অনেক রাত হয়ে গিয়েছে তো, আর রোজা রমজান মাস। তো দেখেন, আমাদের ঈদের পরে সব ঠিক হয়ে যাবে, আর আজকে ক্লাসটা একটু দেরিতে শুরু করেছি। তো আমি এতক্ষণ যে বিষয়টা বুঝালাম, সবাই আশা করি বুঝতে পেরেছেন, খুব সিম্পল একটা বিষয়, কিন্তু এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না। সেই ইংরেজি শিখবে না, এই বাক্যটা যদি ট্রান্সলেশন না করতে পারেন, আপনি আগে অ্যাফার্মেটিভে করবেন, সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। তখন আপনাদের মনে পড়বে স্যার বলেছিল এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, এরপরে শুধু নট বসালে বাক্যটা নেগেটিভ হবে। আজকে নুপুর আপনি অনেক কিছু লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ, আমি দেখার সময় পাইনি। আপনি ফোন দিয়েছিলেন তখন আমি একটু ব্যাংকে কাজে ব্যস্ত ছিলাম। তো পরবর্তীতে কালকে আপনার এগুলো কারেকশন করে দিব।
ওখানে কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। অনেকেই লিখবেন, উনি কিন্তু আমাকে প্রেজেন্টেশন পাঠায়, অনেকে রেকর্ড করে পাঠাবেন, লিখে পাঠাবেন, লিখলে কি হয় আমি কিন্তু এই খাতাগুলো আবার কারেকশন করে দিতে পারি। সবাই এটা করার চেষ্টা করবেন যাদের হাতে সময় আছে। কি বললাম, সে ইংরেজি শিখবে না, হি উইল নট লার্ন ইংলিশ, এটা মনে রাখবেন। অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট যোগ করে নেগেটিভ করা হয়। তারা তোমাকে বিরক্ত করবে না, এটা আরেকজন একটু বলেন তো, ভিন্ন কেউ। তারা তোমাকে বিরক্ত করবে না। They won't disturb you. They won't annoy you. হ্যাঁ, উইল নট They কে ওন্ট বলবো। won't দে bother ওন্ট you. অ্যানয়েড ইউ, হ্যাঁ দে ওন্ট অ্যানয়েড ইউ। তারা Annoy you. গোলমাল করবে না, এটা কি হবে, তারা গোলমাল করবে না। আগে বলেন তারা গোলমাল করবে, এটা অ্যাফার্মেটিভ করেন, কি হবে, তারা গোলমাল করবে। গোলমাল ইংরেজি কি, নয়েজ। শারমিন বলেন। They will noise. দে উইল They নয়েজ will. দিলে হবে না, দে উইল মেক এ নয়েজ। নয়েজ মানে গোলমাল, তাহলে তারা গোলমাল করবে না, করা ইংরেজি কি, এখানে দে উইল মেক মানে তৈরি করা, দে Make. উইল মেক এ নয়েজ, তারা একটা গোলমাল করবে। আর তারা গোলমাল করবে না, ওই যে উইল আছে না অক্সিলারি ভার্বের পরে নট, দেন দে উইল নট মেক এ নয়েজ, তারা গোলমাল করবে না। অর্থাৎ আপনাকে একটি সূত্র দেখিয়ে দিব, ওই সূত্র দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন, শত শত, হাজার হাজার। এখানে সূত্রটা হচ্ছে কি, এই অধিকাংশ বাক্যগুলো ফিউচার ইনডেফিনিট টেন্স, আর এখানে ফিউচার টেন্সের একটা অক্সিলারি ভার্ব থাকে শ্যাল উইল। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে গেলে ওই শ্যাল বা উইল এর পরে নট যোগ করে দিলে প্রত্যেকটা বাক্য নেগেটিভ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? তো এই জায়গাটা সবাই যদি বুঝতে পারেন, এইভাবে আপনাদেরকে কয়েকটা বাক্য বলতে হবে। এখান থেকে কে পারবেন? সে মাছ ধরিতে থাকবে, শারমিন বলেন, 1 2 3 বলেন। সে মাছ ধরিতে থাকবে, তারা মাঠে খেলিতে থাকবে, মা কোরআন পড়তে থাকবেন। শারমিন আক্তার। He, he will be catching fish. থ্যাংক ইউ, হি উইল বি ক্যাচিং ফিশ, তারপর He will be playing in the playground. সবাই ওনাকে শুনবেন, উনি কিন্তু বাক্যগুলো রাইট বলতেছেন। হি উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড অথবা প্লেগ্রাউন্ড, তারপর মা কোরআন Playground. পড়তে থাকবেন। Mother will be recite Holy Quran. একটু ভুল হয়ে গেল, উইল বি দিলে ভার্বের পর আইএনজি, রিসাইটিং, মাদার উইল বি Reciting রিসাইটিং Holy দা Quran. হোলি কুরআন। মাদার উইল বি রিসাইটিং দা হোলি কুরআন। অনেক Holy ধন্যবাদ, আপনার প্রায় সবগুলো হয়েছে। সে চারা গাছে পানি দিতে থাকবে, এক্সেপ্ট শারমিন, শারমিন বাদে অন্য কেউ পারবেন? 4 5 6। সে চারা গাছে পানি দিতে থাকবে, লিলি কি ইতিহাস পড়বে, ফলটি কি তাজা হবে না। দেখেন আমরা এই জায়গাগুলো একটু পরে আসি, আমাদের আরো কিছু গ্রামার ক্লাস রয়েছে, এগুলো করে এই আমি কিন্তু এই শীটটা অনেক আগেই আপনাদের দিয়ে রেখেছি, আজকে প্রয়োজনে আবার দিব। আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন। এখান থেকে 10টা করে বাক্য করবেন, 10টা বাক্য করতে 5 মিনিটও লাগে না, 10টা বাক্য করতে 5 মিনিটেরও কম সময় লাগে। আমার এই ল্যাঙ্গুয়েজটার পিছনে মাত্র 1 ঘন্টা সময় দেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু এখানে আমি স্পষ্ট বলতে পারি, অনেকে রয়েছেন চাকরি করেন, অনেকে রয়েছেন বিভিন্ন রকমের সংসার সামলাতে হয়, স্বামী সন্তান থাকে, অনেক রকমের ঝামেলা থাকে। এখানে আমি যে মাত্র 1 ঘন্টা চাইলাম, এই 1 ঘন্টাও কিন্তু অনেকে দিতে পারে না, অনেকের পক্ষে এটা টাফ হয়ে যায়। অনেকে রয়েছেন বিভিন্ন কোম্পানিতে জব করেন, এখানে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করা লাগে। তো তারা কি করবেন, ডিউটির ফাঁকে অথবা রাত্রে ঘুমানোর সময়, সকালে ডিউটিতে যাওয়ার আগে আমার জন্য মাত্র 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করবেন। আমার জন্য না, আপনার জন্যই এটা। এই বাক্যগুলো একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। রনি ডাক্তার হবে, তোমরা এখন চিঠি লিখবে, 1 ঘন্টা সময় লাগবে, আমি শিক্ষক হব, আমি আগামীকাল খুলনা যাব, তুমি পরীক্ষায় পাশ করবে। দেখেছেন এখানে বেশিরভাগ কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করেছি। এই বাক্যগুলো আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আমার ক্লাসে এসে কিন্তু এইগুলো করে দিতে আপনাদেরকে সুবিধা হবে। একটি বাক্য দিয়ে, একটি নিয়ম দিয়ে অনেক কিছু করা যায়, একটি নিয়ম থেকে। নিয়ম কয়টি? মাত্র একটি। এই একটি নিয়ম থেকে কিন্তু আমরা অনেক নিয়মগুলো, মানে অনেক বাক্য তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব সেই জায়গাগুলো আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি, দেখেন। এগুলো কিন্তু আমি আগেও একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ক্লাসটা একটু, এই ইয়েটা একটু দেখেন প্লিজ। একটি মাত্র ভার্ব দিয়ে, হ্যাঁ, একটি মাত্র ভার্ব থাকবে, কিন্তু এখানে অনেকগুলা, জাস্ট ওয়েট এ মিনিট। যেমন এখানে একটা ভার্ব নিলাম ফাইন্ড, হিয়ার ইউ ক্যান সি। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আই ফাইন্ড, আমি খুঁজে পাই। কি বললাম দেখেন, আমি খুঁজে পাই, এটার ইংরেজি কি হবে, আই ফাইন্ড। যদি বলি আমি খুঁজে পেয়েছিলাম,
তখন সাবজেক্ট ঠিক থাকবে আই, কিন্তু এখানে ভার্ব চেঞ্জ হয়ে যাবে আই ফাউন্ড। দেখেন একটু বড় করে দিলাম, আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম, আই হ্যাড ফাউন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওই সরি পাস্ট পারফেক্ট টেন্স। আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড, আমি খুঁজে পেতে পারি, আই ক্যান ফাইন্ড। দেখছেন ফাইন্ড কিন্তু সাবজেক্ট আই চেঞ্জ হচ্ছে না, এরপরে শুধু ভার্ব চেঞ্জ করতেছে, আমি কোনো অবজেক্টও কিন্তু এক্সটেনশন এখানে বসাইনি। আমি খুঁজে পেতে পারি, আই ক্যান ফাইন্ড, মডাল ভার্বের ব্যবহার করেছি। দুইটা ভার্ব এখানে, একটা মেইন ভার্ব, একটা মডাল ভার্ব, একটি মেইন ভার্ব আরেকটি হচ্ছে মডাল ভার্ব। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করেন, বাক্য তৈরি করতে গেলে এগুলো লাগবে আমাদের। আমার খুঁজে পাওয়া উচিত, আই শুড ফাইন্ড, আমি খুঁজে পেতে পারতাম, আই কুড ফাইন্ড, আমি অবশ্যই খুঁজে পাবো, আই মাস্ট ফাইন্ড, আমি খুঁজে পেতে চাই, আই উড লাইক টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতে হয়, আই অ্যাম টু ফাইন্ড, আমাকে খুঁজে পেতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড, তাকে বা আমাকে কলমটি খুঁজে পেতে হবে, আমাকে মোবাইলটি খুঁজে পেতে হবে। আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার ফোনটি খুঁজে পাচ্ছেন না, তো মনে মনে বলছেন যে আমাকে ফোনটি খুঁজে পেতে হবে, কি বলবেন? আই হ্যাভ টু ফাইন্ড দ্য মোবাইল ফোন, আই হ্যাভ টু ফাইন্ড মাই ফোন। আমাকে খুঁজেই পেতে হবে, যখন একটা জোর প্রয়োগ আসবে তখন আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড। দেখেন উপরে দিয়েছে আই হ্যাভ টু ফাইন্ড, আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড। এই মাস্ট যখন কোনো বাক্যে ব্যবহার করবেন তখন একটা জোর প্রয়োগ করা বোঝায়। আমাকে খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড, আমাকে মোবাইল ফোনটি খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড মাই মোবাইল ফোন। এখানে আপনি অবজেক্ট যোগ করে দিতে পারেন, আমাকে কলমটি খুঁজে পেতে হয়েছিল, আমাকে স্থানটি খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড দিয়ে করতে হবে। আমাকে খুঁজে পেতে হয়েছিল, আমাকে খুঁজেই পেতে হয়েছিল, আই মাস্ট হ্যাড টু ফাইন্ড, অর্থাৎ পাস্ট টেন্সের সঙ্গে হ্যাড টু যোগ করেছি। আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড আর আই মাস্ট হ্যাড টু ফাইন্ড। তো দেখেন একটা ফাইন্ড দিয়ে সেই ফাইন্ডকে কতভাবে আমি প্রকাশ করলাম, ফাইন্ড, ফাউন্ড, হ্যাভ ফাউন্ড, হ্যাড ফাউন্ড, উইল ফাইন্ড, ক্যান ফাইন্ড, শুড ফাইন্ড। এই যে স্ট্রাকচার, এইটা দিয়ে এখানে ফাইন্ডের বদলে আপনি এখানে কি দিতে পারেন, গেট দিতে পারেন, মেক দিতে পারেন, টেল দিতে পারেন, তারপর ওয়াশ দিতে পারেন, ক্যাশ দিতে পারেন, ম্যাচ দিতে পারেন, অনেক কিছু এখানে আপনি ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছা খুশি মতো এখানে ভার্ব ব্যবহার করে এই বাক্যগুলো করতে পারবেন। এই গেলে মানে আপনাকে এই সূত্রটা দেখবেন, আমরা যখন 9-10-এ পড়তাম আমাদের বীজগণিতে টিচাররা একটা কাজ করতো, একটা নিয়মের একটা অঙ্ক শিখাই দিত, দিয়ে ওই নিয়ম নিয়ম ঠিক থাকবে, বাট ওখানে সংখ্যা চেঞ্জ করে দিত। দেখছেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা বিষয়টা। তো এখানে আমি কিন্তু একটা সূত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সূত্র মেইনটেইন করে ভার্ব চেঞ্জ হবে, কিন্তু সূত্র ঠিক থাকবে। আপনি শত শত হাজার হাজার বাক্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং ইংলিশ ভাষা, ইংরেজি ভাষাটা শেখার এইটা সব থেকে হচ্ছে একটা নিনজা টেকনিক, একটা বেস্ট টেকনিক এইটা। তো এইভাবে আমরা একটু প্র্যাকটিস করব। তো আজকে আমরা আরো একটা জায়গা দেখে আসবো, আমাদের সময় চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে। আমাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল সম্ভবত, আজকে কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন ছিল, প্লিজ হেল্প মি। কোনো বিষয় দেওয়া ছিল নাকি যে এইটার উপরে কথা বলতে হবে? গত ক্লাসে না যেমন, স্যার, কোনো স্পেসিফিক আচ্ছা বিষয় স্পেসিফিক দেন। ছিল না, আমি এটা ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে একটু স্মরণও করিয়ে দিয়েছিলেন, আমার খেয়াল ছিল না। তো আমাদের আজকের পড়াটা, প্রেজেন্টেশনের টপিকসটা আমি দিয়ে দেই। আজকের টপিকসটা থাকবে হচ্ছে এটা কি দেওয়া যায়, প্লিজ আমাকে একটু হেল্প করেন। প্রাইস হাইক দিব নাকি লোডশেডিং দিব, রোডে, ও এইটা দিয়ে দেই। দেখেন এইটা দিলে বেশি ভালো হবে, আজকে আপনাদের এটার উপরও আমি কথা বলাতে চাচ্ছি। এটা দেখেন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা খুব পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা মহামারী আকার ধারণ করেছে। আজকেও দেখলাম সারা বাংলাদেশে 17 জন নিহত হয়েছে। ট্রাকের সঙ্গে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাসের সঙ্গে ট্রাক অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এই সড়ক দুর্ঘটনা বাংলাদেশের কিন্তু একটা মানে মহামারী ব্যাধি আকারে ধারণ করেছে। তো এইটা আগামী ক্লাসে থাকবে কি কিভাবে, দেখেন পারলে আজকেও আমরা এটা নিয়ে একটু কথা বলি। এটা থাকবে হচ্ছে স্পিকিং ক্লাস 6 এর 1 2 3 4 5 এগুলো দিব। এখানে আমার প্রশ্ন সাজিয়েছি, হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি, হোয়ার ডু দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্টস জেনারেলি টেক প্লেস, সাধারণত এটা কোথায় হয়, কোথায় ঘটে, হোয়াট আর দ্য কজেস অফ দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনার কারণগুলা কি কি, হোয়াট ডু পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট, হোয়াট ডু পিপল জেনারেলি লস,
সাধারণত লোকেরা কি হারায় ইন দ্য অ্যাক্সিডেন্ট, হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড। দেখেন প্যাসিভ ভয়েস, প্যাসিভ মুড ব্যবহার করে বাক্য তৈরি করা শিখতে হবে। আমি আপনাদের প্যাসিভের ক্লাসটা আবারও নিব। কিছু কিছু ক্লাস রয়েছে আমার পার্সোনাল ব্যাচে, যেহেতু আপনারা ক্লাস করতেছেন, আপনাদের একটা বড় দায়িত্ব কিন্তু আমার কাঁধে থেকে যায়। তো আমি এই জায়গাটা থেকে, দায়িত্ববোধ থেকে, আমি আপনাদের আবার একটু ব্যাকে চলে যাব। টেন্সের ক্লাসটা অনেকেই ভালোভাবে এখনো দুর্বল রয়েছেন। ওই যে 7টা হাউ টু স্টার্ট উই লার্নিং ইংলিশ, ওখানে 6 থেকে 7টি বিষয় আমি আলোচনা করেছিলাম। ওই ক্লাসগুলো আমি আবারও নিব আপনারা, সো দ্যাট উই ক্যান স্পিক ইংলিশ ভেরি ক্লিয়ার ওয়েল ভেরি প্রপারলি। এই জায়গাটা আমরা যেন ভালোভাবে কথা বলতে পারি। আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি না, বাক্য সাজাতে পারতেছি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস রয়েছে, এটা আমি নিব, দ্রুতই নিব। তো এই যে একটা বাক্য দেখেন, হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড, আমরা তো শুধু প্যাসিভ ভয়েস করি, বাই যুক্ত, রাইস ইজ ইটেন বাই মি, দা হাউস ইজ বিং বিল্ট বাই মি। নো, এখানে কি বাইয়ের ব্যবহার করেছি। হাউ ক্যান দিস প্রবলেম, কিভাবে এই সমস্যাটি বি সলভড, সমাধান করা যেতে পারে, সমাধান হতে পারে। তো এই যে জায়গাগুলো না, প্যাসিভের ব্যবহার কিন্তু শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, স্পোকেন বলেন, প্রচুর পরিমাণে প্যাসিভ ভয়েস ব্যবহার করে কথা বলতে হয়। প্যাসিভ ভয়েস ব্যবহার না করলে, সেদিন বলেছিলাম না যে এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, দেখবেন শহরে অনেক জমির উপরে সাইনবোর্ড দেওয়া থাকে, এই জমিটি বিক্রয় হইবে বা এই বাড়িটি বিক্রয় করা হবে। এই যে কথাগুলো, এগুলো আমরা কিভাবে মেক করব, কিভাবে এই জায়গাটা করব, আমরা কিন্তু ওই সেন্টেন্স, ওই টেন্স, মডাল, সেমি মডাল, ভয়েস চেঞ্জ, এইগুলো ভালোভাবে পারলে কিন্তু এই জায়গাগুলো আমরা কভার করতে পারবো। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, দেখেন এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু প্যারাগ্রাফটা হয়ে যাবে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট ভালনারেবল, আনএক্সপেক্টেড, intolerable incident in human life. It usually happens in a sudden happy moment and turns the happiness into sorrow and sufferings. Nowadays, Bangladesh becomes one of the most accident prone countries where generally this bad incident happens mostly. দেখছেন এই বাক্যগুলো পড়ে আমি একটু আগে যেমন সেন্টেন্স অ্যানালাইসিস দেখাইছি না, এগুলো দেখতে হবে। এখান থেকে বিদেশে বসে যারা ক্লাস করছেন আমার ক্লাসগুলো, আপনাদের প্রতিনিয়ত বাসা থেকে বের হলেই কিন্তু ফরেনারদের সঙ্গে কথা বলতে হয়। তারা ইংরেজি বললে আপনারা বুঝতে পারেন না, বা আপনারা সঠিকভাবে সে সেন্টেন্স সাজায় বলতে পারেন না। মনে মনে বাংলাটা আসতেছে কিন্তু ইংরেজি আসতেছে না। কেন? কারণ আমরা এই টেন্সের জায়গায় দুর্বল। আমরা এখানে কিছু ভোকাবুলারি রয়েছে, এগুলো আমরা শিখবো। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে দ্রুত কভার করতে হবে, হাতে বেশি দিন সময় নেই। আপনাদেরকে অনেক দিন থেকে পড়াচ্ছি, এখনো যদি আমরা এই জায়গাটা কভার না করতে পারি, ইংরেজিতে কথা না বলতে পারি, হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে। ঈদের পরে কিন্তু আপনাদের অনেক পরিমাণে পড়া দিব। সবাই কিন্তু তার জন্য মানসিকভাবে একটু প্রিপারেশন নিবেন। ঠিক আছে? সবাইকে আমার কথা শুনতে পারছেন এই মুহূর্তে? প্লিজ লেট মি নো দ্যাট। Yes, sir. আমি জি ঈদের স্যার। ছুটিতে গ্রামের বাড়িতে চলে আসছি, আমি এখানে ওয়াইফাই লাইন রয়েছে, ক্লাসগুলো এইভাবেই নিচ্ছি। যদি কোনো কখনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি লাইনটা পুনরায় আবার ঠিক করে নিয়ে ক্লাসটা শুরু করব। তো দেখেন এখানে অনেকগুলো টপিকস দিয়েছি, আমি কিন্তু স্পোকেনের জায়গাটায় চলে এসেছি। আপনাদের যে মনের আশা বা অভিব্যক্তি ছিল, আমি কিন্তু পুরা দমে এখন স্পোকেনের ক্লাস শুরু করে দিয়েছি। বিভিন্ন টপিকস দেখেন এখানে রয়েছে, মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এডুকেশন অ্যান্ড লার্নিং, ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার, টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড হলিডেজ, ফুড অ্যান্ড কুকিং, হেলথ অ্যান্ড ফ্রুটস, সরি, হেলথ অ্যান্ড ফিটনেস, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। দেখেছেন অনেকগুলো টপিকস এখানে রয়েছে। তো এই পিডিএফটা আপনাদেরকে দিব, এগুলো বাসায় বসে বসে যখন অবসর সময় পাবেন এগুলো একটু দেখবেন। এগুলো দেখলে কিন্তু আমার ওই প্রেজেন্টেশন গুলো আপনাদের পক্ষে অনেক সহজ হবে। আমি কিন্তু আগে আপনাদেরকে তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলতেছি। হঠাৎ করে কিন্তু এখানে আমার ব্যাচে আজকে যে ভর্তি হয়েছে সে কি প্রেজেন্টেশন দিতে পারবে? পারবে না। পারবে তার যদি আগে থেকে গ্রামার সম্পর্কে জানা থাকে, তবেই সে পারবে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনাদের বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসগুলো নিয়েছিলাম বা এখনো নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট। এখানে একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে একটা ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু একটা ধারাবাহিক নাটক, টিভিতে দেখবেন নাটক, টিভি সিরিয়াল হয় না? তো একটা দুইটা পর্ব না দেখলে পরের পর্বে গিয়ে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, সব মাথার উপর দিয়ে যাবে। এখানেও কিন্তু ঠিক তাই। তো আজকে আমরা আর ওইদিকে যেতে চাচ্ছি না, এখন একটু প্রেজেন্টেশন নেই, যদিও কোনো টপিক ছিল না। আজকে আমি একটা টপিক নির্ধারণ করে দেই, আপনারা একটু কথা বলেন। আজকের টপিকসটা হবে হচ্ছে আপনাদের যে ব্যাচে, এখানে কি আমি লোডশেডিং নিয়েছিলাম, লোডশেডিং এর উপরে কথা বলিয়েছি? জি স্যার। তাহলে কি দেওয়া যায় বলেন তো, লোডশেডিং বাদে আর কি দেওয়া যায়?
লোডশেডিং বাদে ট্রাফিক জ্যামও তো মনে হয় আমাদের হয়ে গিয়েছে। স্কুল ম্যাগাজিন বলতে পারবেন, স্কুল ম্যাগাজিনের উপরে? স্কুল ম্যাগাজিনটা কি, বা এটার গুরুত্ব কি, বা এটা কেন, এর ডিটেলস? আচ্ছা এখানে করি আমরা, অত দূরে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা আজকে টাইম শেষের দিকে চলে আসছি। এখানে আমরা কিছু ট্রান্সলেশন করতে থাকি। ডে 3 থেকে আমরা করি। 1 থেকে শুরু করবেন, 1 2 3। প্রথম থেকেই বলেন, সে কি আমটি খেয়েছিল? এটার ইংলিশ কি হবে? সে কি আমটি খেয়েছিল? পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। ইয়েস, ডিড হি এট হবে না কিন্তু, ডিড হি অর শি ইট দা ম্যাঙ্গো? সে কি আমটি খেয়েছিল, এখানে দা ম্যাঙ্গো দিতে হবে, কারণ যেহেতু এখানে আমটি, দা শব্দের অর্থ হচ্ছে টিটা খানা খানি, মনে রাখবেন, ইট দা ম্যাঙ্গো হবে। তাহারা কি গিয়েছিল? তাহারা কি গিয়েছিল? উইল দে? What did they go? হোয়াট ডিড Where they going? হোয়াট ডিড দা গো, হায়ার দে গোয়িং এর অর্থ কি? আপনারা কি বলছেন? এত ভুল তো কেউ বলে থাকেন না, সঠিকভাবে বলেন। এই বাক্যটা দেখেন, আগে অ্যাফার্মেটিভ করেন, তাহারা গিয়েছিল। দে ওয়েন্ট, কি হবে? দে ওয়েন্ট, তাহারা গিয়েছিল। এই বাক্যটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে এখানে অক্সিলারি ভার্ব একটাই আসবে, সেটা হচ্ছে ডিড। আর তারপরে ওয়েন্ট থাকবে না, গো হবে। তাহলে হবে কি, ডিড দে গো? ডিড দে গো, তারা কি গিয়েছিল? বুঝতে পারছেন আমার কথাটা? না বুঝলে আমি আবারও বুঝাবো, কিন্তু কেউ বলবেন না যে স্যার বুঝেছি, না বুঝে কেউ বলবেন না। তাহারা কি গিয়েছিল, তাহার ইংরেজি কি? দে। যাওয়া ইংরেজি কি? গো। তবে যেহেতু এই পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিটে একটা অক্সিলারি ভার্ব আসে, ডিড। ডিড দে গো? তাহারা কি গিয়েছিল? আমি একটি গান গাইছিলাম, অর্থাৎ গাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শারমিন বলেন কি হবে, পর পর বলে যান। আমি একটি গান গাচ্ছিলাম, চাঁদ কিরণ দিতেছিল। বলেন। I I was singing a song. থ্যাংক ইউ, আই ওয়াজ সিঙ্গিং আ সং, ঠিক আছে। তারপরে চাঁদ কিরণ দিতেছিল। এটা তো পারি না। পারি না, আমি বলে দিচ্ছি, দেখেন। চাঁদ ইংরেজি কি? দা মুন। দা মুন। আর্টিকেলের ক্লাসটা আজকে একটু আমার হোয়াটসঅ্যাপে লিখে দিয়েন তো, আমি আর্টিকেলের ক্লাসটা কালকেই নিব, আমার মোটে মনে থাকতেছে না আর্টিকেল। এখানে দা মুন কেন দিচ্ছি? পৃথিবীতে যা কিছু একটা, মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু একটা, তার পূর্বে আর্টিকেল কি বসে? দি। তার পূর্বে আর্টিকেল দি বসে। চাঁদ কি পৃথিবীতে দুইটা না একটা? একটা না? তাহলে এখানে দা মুন হবে, দা মুন, দা তাজমহল, দা সান, দা আর্থ, দা প্রশান্ত প্যাসিফিক, দা আটলান্টিক প্যাসিফিক, এগুলো মনে রাখবেন। যা কিছু একটা তার পূর্বে দি বসে। তাহলে দা মুন, দা, was giving the light. হ্যাঁ গিভিং দেওয়া যাবে না, একটু ঘুরিয়ে বলতে হবে, দা মুন অফ শাইনিং। শাইন মানে কিরণ দেওয়া, তাহলে এটাকে আইএনজি করে দিলে হবে, দা মুন অফ শাইনিং, চাঁদ কিরণ দিতেছিল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দা মুন, তারপরে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাই ওয়াজ হবে, আর এখানে ভার্বের পরে আইএনজি হবে, দা মুন অফ শাইনিং। দা মুন অফ শাইনিং। তুমি ইংরেজি শিখছিলে। তুমি ইংরেজি শিখছিলে, কি You হবে? were learning English. ইয়েস। এই যে টেন্স ধরা শিখে গেছেন, এইটুক পারলেই হবে, আর লাগবে না। সে নাচিতেছিল না। সে Uh, নাচিতেছিল না। she was not dancing. ইয়েস। আমরা রেডিও শুনছিলাম। Where we were hearing reading. হুম, নুরি কি যেন বললেন, বলেন নুরি প্লিজ। Where we listening radio. না, এখানে আমরা রেডিও শুনছিলাম, এখানে শুধু উই ওয়ার লিচেনিং রেডিও, বা উই ওয়ার লিচেনিং দা রেডিও, বা এ রেডিও, এখানে একটা আর্টিকেল দিলে ভালো হয়, কারণ একসঙ্গে তো আর অনেকগুলো রেডিও শোনা যায় না। যেমন আমি বই পড়ি, আই রিড এ বুক, অথবা আই রিড বুকস, ঠিক আছে। তারপর কি হবে? সে একটি রচনা লিখছিল। সে He wrote একটি, না, essay. কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলেন, কন্টিনিউয়াসে বলেন। He হি was ওয়াজ, writing হ্যাঁ হি a ওয়াজ রাইটিং এ লেটার। নূপুর দেখেন এই ক্লাসটায় টেন্সটা আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ ভালো করে, আপনাকে আবারও উদ্দেশ্য করে বলছি, এই যে 8 দাগ দেখেন, 8 নম্বরে কি বললাম? সে একটি রচনা লিখছিল। এই ভার্বের দিকে একটু খেয়াল করেন তো, ভার্ব কি? লেখা। এই বাক্যে লিখছিল, এটা ভার্ব। তো লিখছিল, এই শব্দটা আপনি ব্রেনে পাঠিয়ে দেন, হেড, মানে হেড অফিসে পাঠান, দেখেন ওখান থেকে কি বলে। লিখছিল, তার মানে কি? এর মানে হচ্ছে সে অতীতকালে চলমান ছিল, লিখিতেছিল। অর্থাৎ আপনি গতকাল মনে করেন আপনার বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন, দেখলেন যে সে লেখা অবস্থায় ছিল, আপনি যে দেখলেন যে সে একটা চিঠি লিখছে। তো আপনি বাড়িতে আসলে আপনার আম্মু বলল যে তোমার বান্ধবীর বাড়ি যখন গিয়েছিলে সে কি করতেছিল? আপনি বললেন যে আম্মু, তখন তখন আমি দেখলাম সে একটি রচনা লিখছিল। অর্থাৎ সে অতীতকালে, গতকালকে যখন আমি তার বাসায় গেলাম,
তখন দেখলাম সে লেখা অবস্থায় ছিল, লেখাটা চলতেছিল। এই ভার্বটা যদি খেয়াল করতে পারেন তবেই কিন্তু আপনি পার পেয়ে যাবেন। এইটার পাস্ট ইনডেফিনিট কি হয়? সে একটি রচনা লিখেছিল। এই যে সামান্য একটু উচ্চারণের পার্থক্য, লেখায়ও পার্থক্য, এটা কিন্তু আমরা ধরতে পারি না। এই যে লিখছিল বললে অনেকে ভাবে কি তাহলে এটা মনে হয় পাস্ট ইনডেফিনিট, হি রোট এ লেটার, এটা লিখে দেই। নো, এখানে আর বাংলা মাথায় আসে বেশি লিখতেছিল ওইটা। তা লিখতেছিল, তাহলে ওইটা আপনি আমি আপনি সহ্য এটা দেখেন, করে এখানে দুইটা কথা আছে। এই যে লিখছিল না, এটা চলিত ভাষা, এটা সাধু ভাষায় হবে নাই। লিখিতেছিল, আপনি যেটা বললেন। তো ওই জি লিখিতেছিল স্যার। ওইটাই আপনি ধরে নেবেন যে লিখছিল, এটা মনে করব না, বাক্যটা এমন রয়েছে সে একটি রচনা লিখিতেছিল। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আর কি, ওই অবশ্যই অবশ্যই, ইয়েস। ছোটবেলা থেকে ওই রকম করতে হ্যাঁ করতে হ্যাঁ, ওটাই আমার মাথায় মনের আছে। কথাটাই বলেছেন, প্র্যাকটিস করতে করতে ওটা হয়ে যাবে। সে জি একটি স্যার। রচনা লিখছিল, হি ওয়াজ রাইটিং আ লেটার। দেখেন কথা বলা কিন্তু কিছুই না, আমরা সারাদিন যে কথাগুলো বলি এইগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো স্পোকেন ইংলিশ হয়ে গেল। অনেকে ক্লাসে ভর্তি হওয়ার পরের দিন বলে স্যার কথা বলা শিখান। আরে তুমি সেই গ্রামারই পারো না, তোমাকে কেমনে কথা বলা শিখাবো? তো এই যে যেভাবে শিখাচ্ছি জিটিএম মেথড বলে, গ্রামার ট্রান্সলেশন মেথড, ইংরেজিতে কথা বলার ইট ইজ দ্য বেস্ট ওয়ে। এইভাবেই কিন্তু এই যে দেখেন যে বাক্যগুলো শিখাচ্ছি আপনাকে আপনি মনে করেন এই বাক্যটা মনে মনে বলবেন যে সে একটি রচনা লিখছিল, ছেলেগুলো গোলমাল করছিল, রোহান কি পড়ছিল। এগুলোই তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথার ভিতরে ব্যবহার করি। আমরা টেলিভিশন দেখছিলাম, তো এইগুলো ট্রান্সলেশন করা শিখলেই তো স্পোকেন ইংলিশ হয়ে গেল। আমার সঙ্গে কি সবাই একমত হতে পারবেন এই জায়গায়? জি স্যার। তাহলে এইগুলোই তো স্পোকেন ইংলিশ, এই ট্রান্সলেশন করা শেখেন। এইগুলো এই যে শীটটা দিয়েছি না, অনেক লম্বা একটা শীট, দেখেন অনেক ট্রান্সলেশন এখানে। এইগুলো অবসর সময়, রমজান মাসটা একটু যাক, এই মাসে সবারই প্রেসার পড়ে যাচ্ছে, আমারও অনেক কষ্ট হয়ে যায়, মানে টাইম আন টাইমে ব্যাচ করাতে হয়। রমজানের পরে আপনাদেরকে এই জায়গাটা আরো ক্লিয়ার করে দেখাই দিব, এবং এগুলো আপনারা যদি ভালোভাবে নিতে পারেন কথা বলা শিখে যাবেন। এখানে আপনারা একটা কাজ করবেন, আগামী ক্লাসে যদি হাতে সময় থাকে সারাদিন আপনি কি কি করেন একেবার মানে পারফেক্টলি এক্স্যাক্টলি বাসায় যে যা করেন তাই লিখবেন, বাংলায়, ইংলিশও করা লাগবে না, লিখে আমাকে পাঠাই দিবেন, রেকর্ড করবেন, অথবা লিখে ছবি তুলে পাঠালেও হবে। এইবার দেখবেন ওইগুলো আপনাদেরকে দিয়ে আবার ট্রান্সলেশন করাবো বাংলা থেকে ইংলিশে। সারাদিন এক্স্যাক্টলি এখানে যে যা করেন ঠিক সত্যি সত্যি তাই লিখবেন, পার্সোনালি আমাকে লিখবেন। এবার ওইগুলো বাংলা করে দিলেই কিন্তু সারাদিন ওইগুলো আপনি কথা বলে বেড়াতে পারবেন সারাদিন। খুব সহজ হয়ে, খুব, এগুলো গবেষণা করে আবিষ্কার করেছি। সারাদিন আমরা ইংরেজিতে কথা বলতে চাই, প্রত্যেকের মনের ইচ্ছা যে স্যার আমি যদি একটু ইংরেজিতে কথা বলতে পারতাম কত ভালো লাগতো। তো আপনি পারবেন, সারাদিন আপনি কি কি করেন আগে সেগুলো বাংলায় লেখেন, তারপর আমি ওই লেখাগুলো কিভাবে ট্রান্সলেট করবেন আমি দেখিয়ে দিব। দেখবেন প্রত্যেকটা জায়গা আপনি পেরে যাবেন, এবং অধিকাংশ জায়গা আপনি পারেন। অল্প অল্প যে ভুলগুলো ওইগুলো আমি একটু কারেকশন করে দিই। তো এখানে দেখেন এই শীটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং অলরেডি কিন্তু আমি আপনাদের এই স্পোকেনের ক্লাসগুলো শুরু করে দিয়েছি। কখনো কেউ কোনোদিন ক্লাস মিস করবেন না। আর আমাদের সামনে রমজান মাস, সরি ঈদ আসতেছে, সম্ভবত রবি সোমবারে হয়তো ঈদ হতে পারে। ঈদের সময়, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন, 3 দিন আপনাদের ব্যাচ ছুটি থাকবে, এটা সোহাগ স্যারের সঙ্গে আমি একটু আলাপ করে নেই। তো ওই 3 দিনেও কিন্তু আপনারা এই হোমওয়ার্ক গুলো একটু করতে থাকবেন। আর আগামী ক্লাসে আপনাদের একটা প্রেজেন্টেশন নিব, এটা থাকবে হচ্ছে স্কুল ম্যাগাজিনের উপরে। স্কুল ম্যাগাজিন দেখবেন, অথবা স্কুল লাইব্রেরিটা নেন, ম্যাগাজিন আগে দরকার নেই। স্কুল লাইব্রেরি প্রত্যেকের কিন্তু স্কুল লাইব্রেরি ছিল, স্কুল লাইব্রেরিটা নিয়ে অনেক সহজে অনেক কথা বলা যাবে। এই স্কুল লাইব্রেরি আপনারা একটু দেখে রাখবেন, পারলে কেউ লিখতেও পারেন, লিখে প্র্যাকটিস করে একটু রেডি হয়ে রাখবেন, তাহলে ওই জায়গাটাতে কথা বলতে অনেক সুবিধা হবে। তো আমি আজকের ক্লাসে কিন্তু আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছি, এবং এই বাক্যগুলো কিভাবে গঠন করতে হয়, কিভাবে আমরা একটা নিয়ম দিয়ে অনেক নিয়ম করতে পারি, এটাও আপনাদেরকে দেখিয়েছি। ওই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন, আমার এই রেকর্ড ক্লাসটা দেখবেন, পিডিএফ দেখবেন। এখানে দেখেন একটা ভার্ব দিয়ে ফাইন্ড দিয়ে দেখিয়েছি, এখানে একটা কথা বলেছিলাম শুড। শুড মানে হচ্ছে উচিত, শুড শব্দের অর্থ উচিত। এই শুড দিয়ে আমি আপনাদের কয়েকটা একটু বাক্য বলিয়ে নেই। যেমন যদি বলি আমার যাওয়া উচিত, শারমিন বলেন কি হবে? আমার যাওয়া উচিত, আই শুড আই গো। শুড গো। আচ্ছা, তাহলে যদি বলি তোমার যাওয়া উচিত কি হবে? ইউ শুড গো। ইউ শুড গো। যদি বলি তার যাওয়া উচিত কি হবে? হি শুড গো বা এইখানে শি শুড এইখানে গো। অনেকে শুডস ব্যবহার করে, এই মডাল ভার্বের উপরও এস দেয়, কিন্তু গ্রামারে বলা হচ্ছে যে মডাল ভার্বের পরে কখনো এস, ইএস, ডি, ইডি, টি, এন, এন ই, আই এন কিছুই যোগ হবে না। মডাল ভার্ব মডাল ভার্বের মতো করে বসে থাকবে, এর কখনো পরিবর্তন হয় না, এটাই মূলত মডাল ভার্ব। টেন্স ও সাবজেক্ট অনুসারে দেয়ার ইজ নো চেঞ্জ অফ মডাল ভার্বস। তাহলে আই শুড গো, ইউ শুড গো, হি শুড গো, আমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, তার যাওয়া উচিত। দেখেন কত সহজে ইংরেজি শেখা যায়। এরপর যদি বলি
এই শুড এর সরি গো এর জায়গায় আমি একটা ভার্ব দিয়ে দিলাম রাইট। কি দিলাম? রাইট। তাহলে আমার লেখা উচিত কি হবে বলেন? আই শুড রাইট। I should write. আচ্ছা তোমার তোমার লেখা লেখা উচিত you should write. ইউ শুড Yeah, রাইট। তার আচ্ছা লেখা উচিত you হ্যাঁ should They write. should write. দেখছেন, এইবার আমি রাইট চেঞ্জ করে দিই, আমি কাম দিব। বলেন আমার আসা উচিত, আই শুড কাম। Come. Should come, you You should should come, come. he should They come. should come. দে শুড কাম বা হি শুড কাম। এইবার যদি বলি কাম বাদ দিয়ে স্লিপ দিব, আমার ঘুমানো উচিত, কি হবে? I should I sleep, should they sleep. should You sleep, should sleep. they should sleep, They you should should sleep. sleep. দেখছেন, একটা আমি শিখিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো কিন্তু আপনারা নিজেরাই পেরে যাচ্ছেন। তো এই নিয়মে এটা আমি একটা বক্স দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি এটার উপরে, যে একটি মাত্র রুল ব্যবহার করে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়। তো আজকে আমি আরো কয়েকটা ক্লাস নিয়েছি, আমি অনেকটা ক্লান্ত হয়ে